দেখেন তাহলে আমরা কি বলছিলাম, ওয়েবসাইট অডিট করার জন্য আমাদের একটা টেমপ্লেট লাগবে। দেখেন আমি এখানে একটা টেমপ্লেট নিয়েছি। এই টেমপ্লেটে যে যে বিষয়গুলো আছে সেগুলো আমাদেরকে ফাইন্ড আউট করে মোটামুটি কয়টা 46টা প্রবলেমের কথা এখানে দেওয়া আছে। এখানে সবগুলাই যে করতে হবে এরকম না, আমরা যে যেগুলা করতে হবে সেগুলো আমরা করে আমরা কি করতে পারি, একজন ক্লায়েন্টকে বা যিনি আমার কাছ থেকে ওয়েবসাইটটা অডিট করতে চাইতেছে আমি ওনাকে দিতে পারি। এই টেমপ্লেটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। দেখেন একটি ওয়েবসাইট অডিট করার জন্য সর্বপ্রথম আমাদের কি দরকার, একটা ওয়েবসাইট দরকার। কোন ওয়েবসাইটটা আমি অডিট করব, কোন ওয়েবসাইটটি আমি অডিট করব সেটা আমার দরকার। এখন আমরা যেহেতু আমাদের কাছে কোনো ওয়েবসাইট নাই, আমরা একটা র্যান্ডম ওয়েবসাইট দিয়ে অডিট করব। আপনাদের ক্ষেত্রে হবে কি, আপনাদেরকে যে কেউ ওয়েবসাইট দিবে বা একজন ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিবে যে আমার ওয়েবসাইটটা তুমি অডিট করে দাও, কি কি প্রবলেম আছে আপনারা কি করতে পারেন, এই টেমপ্লেটের মাধ্যমে তাকে তার প্রবলেমগুলো খুঁজে বের করে দিতে পারেন। এখন আমরা একটা ওয়েবসাইট নিই, যে কোনো একটা ওয়েবসাইট নিই, দেখি কি ওয়েবসাইট নেওয়া যায়। একেবারে শেষের দিকের একটা ওয়েবসাইট নিই। আচ্ছা দেখেন এই ওয়েবসাইটটা আমরা নিতে পারি, বা এই ওয়েবসাইটটা নিয়ে এই ওয়েবসাইটের কি কি প্রবলেম আছে আমরা একটু খুঁজে বের করি। তাহলে এই ওয়েবসাইটটা নিয়ে আমরা একটু অডিট করার চেষ্টা করি। দেখেন প্রথমে এখানে দেওয়া আছে ইন্ডেক্সের স্ট্যাটাস বা গুগল ইন্ডেক্স। আমার এই ওয়েবসাইটটাতে কতগুলা পেজ গুগল ইন্ডেক্স করেছে সেটা আমাকে দেখতে হবে। গুগল ইন্ডেক্সটা কি সেটা আপনারা জানেন? আপনারা ওয়েবসাইট যখন কাস্টমাইজ করেছেন তখন গুগল ইন্ডেক্সটা অফ করে রাখেন নাই? দেখাইছিল স্যারে? গুগল ইন্ডেক্সটা হচ্ছে গুগল, আপনি যে পেজটা, আপনি যদি একটা পেজ ক্রিয়েট করেন বা একটা পেজ, আপনারা অনেকগুলা পেজ ক্রিয়েট করছেন না, ওই পেজগুলা যেন গুগল না দেখে বা আপনার ওয়েবসাইটটা যেন গুগল টোটালি ইন্ডেক্স করতে না পারে। মনে করেন আপনি একটা নতুন করে ওয়েবসাইট নিয়েন, ওই ওয়েবসাইটটা এখন যে গুগল ক্রল করে, গুগল কি করে বট পাঠায় গুগল ইন্ডেক্স করে আমার আপনার ওয়েবসাইট, আমার আপনার পেজগুলো বা আমার আপনার ওয়েবসাইটটা গুগলে কিভাবে শো করে। আমি যখন আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করি বা একটা ওয়েবসাইটের পেজ ক্রিয়েট করি, ওই পেজটা আগে গুগল ইন্ডেক্স করে। গুগল তার বটের মাধ্যমে গুগল এখানে এসে ঘুরে ঘুরে দেখে আমার ওয়েবসাইটটাতে কোনো প্রবলেম আছে কিনা বা আমার ওয়েবসাইটের পেজগুলোতে কোনো প্রবলেম আছে কিনা। সে যদি দেখে যে আমার যেই পেজটা তার কাছে মনে হয় যে এই পেজটা পরিপূর্ণ আছে, এই পেজটা আমি সবগুলা নিয়ম কানুন মেনটেন করে পাবলিশ করেছি, সেই ক্ষেত্রে সে কি করে ওই পেজটাকে র‍্যাঙ্ক প্রদান করে বা ওই পেজটাকে সে তার সার্চ ইঞ্জিনে নিয়ে যায়। আমরা যে কোনো কিছু সার্চ দিলেই, এই যে ধরেন আমি এটা লিখে সার্চ দিলাম, দেখেন প্লাম্বার সার্ভিস ইন ইউএসএ লিখে যখন সার্চ দিলাম তখন আমার সামনে এই ওয়েবসাইটটা আসছে। এখন এই ওয়েবসাইটটার এই পেজটাই বা কেন আসছে, এই পেজটা এই কিওয়ার্ডটা দিয়ে গুগলের ইন্ডেক্স করা আছে। গুগল এই পেজটাকে এই কিওয়ার্ডটা দিয়ে র‍্যাঙ্ক দিয়েছে। এখন গুগল ইন্ডেক্সিংটা হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইট, ধরেন এই পেজটা আমি যখন অপটিমাইজ করেছি বা এই পেজটা নিয়ে আমি যখন অন পেজ এসইও করেছি, আমরা যখন অন পেজ এসইও তে কাজ করব তখন কিভাবে পেজ অন পেজ এসইও করা যায় সেটা আমরা দেখব। এখন ধরেন গুগল ইন্ডেক্সটা হচ্ছে গুগল একটা সার্চ ইঞ্জিন। আমরা যে কোনো কিছু রেজাল্ট, যে কোনো কিছু সার্চ দিয়ে একটা কিওয়ার্ড দিয়ে তো সার্চ দিই নাকি, ওটা গুগল আমাদের সামনে যেই, এই যে ধরেন আমি যদি একটু ব্যাকে যাই, এই যে এখানে মোটামুটি সবগুলো রেজাল্ট গুগল আমাকে দেখাইছে, মোটামুটি সবগুলো রেজাল্ট গুগল আমাকে দেখাইছে। এই দেখানোটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন থেকে দেখানো হয়। এটা হচ্ছে একটা, গুগলটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনটা কি করে, আমি একটা কিওয়ার্ড দিয়ে যখন সার্চ দিই তখন গুগল আমাকে একটা রেজাল্ট শো করে। এই রেজাল্টটা গুগল কোথা থেকে শো করে, সার্চ ইঞ্জিন থেকে শো করে। যে গুগল আমার সামনে যে রেজাল্টগুলো, দেখেন আমি প্লাম্বার সার্ভিস ইন ইউএসএ লিখছি, এই যে রেজাল্টগুলো এখানে শো করছে, দেখেন এই শো করাটা গুগল কোথা থেকে আনছে, এগুলাকে গুগল আগে ক্রল করেছে বা ইন্ডেক্স করেছে। এই রেজাল্টগুলোকে গুগল আগে ইন্ডেক্স করছে।
এই ইন্ডেক্সটা হচ্ছে আমার আপনার যে কেউ ওয়েবসাইট। দেখেন এখানে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে প্লাম্বার সার্ভিস ইন ইউএসএ, এই কিওয়ার্ডটা দিয়ে এই ওয়েবসাইটটা 1 নম্বর র‍্যাঙ্কিং এ আছে। এই কিওয়ার্ডটা দিয়ে এই ওয়েবসাইটটা 1 নম্বর র‍্যাঙ্কিং এ আছে। এরপরের ওয়েবসাইটটা দেখেন, এরপরের ওয়েবসাইটটা হচ্ছে এই কিওয়ার্ডটা দিয়ে এটা 2 নম্বর র‍্যাঙ্কিং এ আছে। তাহলে র‍্যাঙ্কিংটা তো আমরা বুঝলাম কিভাবে একটি কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্ক করতে হয়, সেটা আমরা যখন অন পেজ এসইও কাজ করব তখন আমরা দেখব কিওয়ার্ড দিয়ে কি কি র‍্যাঙ্ক করতে হয়। এই যে এখানে যখন আমি ক্লিক করব, দেখেন এখানে যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমি ডিরেক্ট ওই ওয়েবসাইটের হোম পেজে যাব না। ডিরেক্ট দেখেন এই ওয়েবসাইটের অন্য একটা পেজে চলে আসছি। এই ওয়েবসাইটের হোম পেজ কি এটা? এটা হোম পেজ না। আমি কি করতে ডিরেক্ট অন্য একটা পেজে চলে আসছি, কারণ এই কিওয়ার্ডটা দিয়ে ওনার এই পেজটা র‍্যাঙ্ক করানো আছে। এই কিওয়ার্ডটা দিয়ে ওনার এটা ওয়েবসাইটের হতে পারে অন্য যে কোনো একটা পেজ বা ওনার ওয়েবসাইটের ভিতরের একটা পেজ। এখন আমি যখন এখানে ক্লিক করলাম দেখেন আমাকে ডাইরেক্ট ওয়েবসাইটের হোম পেজে কিন্তু নিয়ে আসে নাই, নিয়ে আসছে কোথায়? ওনার ওয়েবসাইটের ভিতরের একটা পেজ। তাহলে এই পেজটা এই কিওয়ার্ডটা দিয়ে র‍্যাঙ্ক করানো আছে। এখন এই র‍্যাঙ্কটা দিচ্ছে কে? এই র‍্যাঙ্কটা দিচ্ছে হচ্ছে গুগল। আমার আপনার ওয়েবসাইটে 100টা পেজ আছে মনে করেন। আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করছেন না, মেনুগুলো ক্রিয়েট করছেন না, হোম পেজ, অ্যাবাউট, সার্ভিস এগুলো ক্রিয়েট করলেন না, এগুলা প্রত্যেকটা গুগল ঘুরে ঘুরে প্রথমেই দেখে। গুগল আপনি যখন ওয়েবসাইটটা খুললেন বা ওয়েবসাইট স্টার্ট করলেন তখন যদি আপনি ইনডেক্স ডিসকারেজ না করে রাখেন তখন গুগল যে কোনো সময় চলে আসতে পারে। গুগল সারাক্ষণ ঘুরতে থাকে, বট, গুগলের বট সারাক্ষণ ঘুরতে থাকে। যদি সে আইসা দেখে যে আপনার ওয়েবসাইটটা এলোমেলো ফাঁকা অবস্থায় আছে তাহলে সে কিন্তু আপনাকে পেনাল্টি দিতে পারে। পেনাল্টি দিলে হয় কি আপনার এই ওয়েবসাইটটা নিয়ে আপনি আর কাজ করতে পারবেন না। পেনাল্টি তো আমরা বুঝি ফুটবলের পেনাল্টির মতো আর কি। তাহলে ধরেন সে আপনাকে পানিশমেন্ট হিসেবে কি করতে পারে? আপনার ওয়েবসাইটটা লক করে দিতে পারে বা বন্ধ করে দিতে পারে। তাহলে আমরা একটি ওয়েবসাইট নিয়ে নতুন যখন কাজ শুরু করব তখন আমরা কি করতে পারি? সার্চ ইঞ্জিন যেন ক্রল না করতে পারে বা ইন্ডেক্স না করতে পারে সেক্ষেত্রে আমি কি করতে পারি? এটা ডিসকারেজ করে রাখতে পারি। কোথা থেকে ডিসকারেজ করতে হয় জানেন সবাই? দেখেন আমরা একটি ওয়েবসাইট কোথা থেকে ডিসকারেজ করতে হয়, এটা আমরা যখন ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট খুলি তখন প্রথমেই কিন্তু ডিসকারেজ অপশনটা আসে। সেটা আপনারা ফলো করছেন কিনা জানি না, হয়তোবা এটা আপনারা টিক মার্ক দিয়ে চলে গেছেন কিন্তু এটার কাজ কি সেটা হয়তোবা জানেন না। এটার কাজ কি সেটা আপনারা হয়তোবা জানেন না। দেখেন আমি কি করতে পারি? ওয়েবসাইটে আপনারা ঢুকবেন, এই যে ওয়েবসাইটে ঢোকার পরে একবারে সেটিংস অপশনে চলে আসবেন। দেখেন সেটিংস অপশনে যাওয়ার পরে এই যে রিডিং অপশনে চলে যাবেন। এই যে দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা টিক মার্ক দিয়ে রাখবেন, ঠিক আছে? দেখেন আপনাদের গুলা কি করা আছে কিনা। অবশ্যই আপনারা ওয়ার্ডপ্রেসে টিক মার্ক দিয়ে আসছেন, কেন দিচ্ছেন সেটাও জানেন না। এটা যতদিন পর্যন্ত টিক মার্ক দেওয়া থাকবে ততদিন পর্যন্ত গুগল আপনার ওয়েবসাইটে আসবে না বা আপনার ওয়েবসাইটে আসতে পারবে না, আপনার ওয়েবসাইটটা গুগল দেখবে না। এটা হচ্ছে এই রকমের মতো। ধরেন আপনাদের যদি কারো বাসা থাকে, ধরেন আপনি কি করলেন একটা বাসা ভাড়া বাসায় থাকেন না আপনারা? ভাড়া বাসায় যদি থাকেন, যারা ভাড়া বাসায় থাকেন, ধরেন বাড়িওয়ালা যে কোনো সময় চলে আসতে পারে। আপনি কি করলেন? আপনার বেডরুমের সামনে টাঙাইয়ে দিলেন যে এখানে প্রবেশ নিষেধ বা এটা রুমে প্রবেশ নিষেধ, বা আপনি দরজার সামনে টাঙাইয়ে দিলেন প্রবেশ নিষেধ। এরপরে কি বাড়িওয়ালা আপনার ভিতরে ঢুকার, ঘরের ভিতরে ঢুকার সাহস করবে? যতই তার বাড়ি হোক, যদি সে ঢুকে তাহলে সে এটা অন্যায় করেছে। সেম করে আপনি কি করতে পারেন? গুগলকে এখানে বলে দিতে পারেন যে আমার ওয়েবসাইটের এখন কাজ চলে, তুমি আমার ওয়েবসাইটে আইসো না। এরপরে যদি গুগল আসে তাহলে আপনার আর করার কিছু নাই, কারণ হচ্ছে এরপরে আপনারও কোনো প্রবলেম নাই, কারণ আপনি জানাই দিয়েছেন যে তুমি আমার ওয়েবসাইটে আসবা না, এখন আমার ওয়েবসাইটের কাজ চলে। ধরুন আপনি একটা ওয়েবসাইট যখন কাস্টমাইজ করেন, অলমোস্ট আপনাদের অনেক সময় 1 মাস লেগে যায় একবার পরিপূর্ণ কাস্টমাইজ করতে বা ডিজাইন করতে। এর ভিতরে যদি গুগল চলে আসে তাহলে আপনার এই ঘরগুলো এলোমেলো দেখাচ্ছে না? ধরেন আপনার ঘরের ভিতরে কাজ চলে, এখন
এর ভিতরে যদি গুগল চলে আসে, এখন এলোমেলো অবস্থা পাবে না, সেই ক্ষেত্রে যেন সে না আসে আপনি এটা ডিসকারেজ করে রাখবেন, টিক মার্ক দিয়ে রাখবেন। টিক মার্ক দিয়ে রাখার পরে আর গুগল ক্রল করতে আসবে না। এরপরে যদি না রাখেন তাহলে সে আপনার এলোমেলো এগুলোই ক্রল করে নিয়ে চলে যাবে, তাহলে সে তো কোনো ইনফরমেশন পাবে না। এখন ইন্ডেক্স চিহ্নটা হচ্ছে আমার ওয়েবসাইটে যে কয়টা পেজকে গুগল ইন্ডেক্স করে রাখছে, গুগলের ভান্ডারে বা গুগলের কাছে আমার ওয়েবসাইট সম্পর্কে যে কয়টা পেজ ইন্ডেক্স করা আছে সেটা হচ্ছে ইন্ডেক্সিং পেজ। যে এটা করার কারণ হচ্ছে গুগল আমাদেরকে সার্বক্ষণিক নজরদারিতে রাখে, আমার ওয়েবসাইটটা গুগল সার্বক্ষণিক নজরদারিতে রাখে। সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে যখন একটা ওয়েবসাইট কাজ করব, ওয়েবসাইট নিয়ে কাজ করব, ধরেন আমি একটা নতুন ওয়েবসাইট খুলছি, সেই ওয়েবসাইটের আমার এখন কাজ চলে, তাহলে আমি কি করতে পারি, এটা ইন্ডেক্সিংটা অফ করে দিতে পারি। সেক্ষেত্রে আমার এটা যখন কাজ শেষ হবে আমি এটা আবার খুলে দেব। আবার এটা পুরো দিন দিয়ে রাখলেও বা সারা বছর আপনি এটা দিয়ে রাখলে পরে কিন্তু আপনার আর কোনো কাজে আসবে না, কারণ গুগল যতক্ষণ ইন্ডেক্স করতে পারবে না ততক্ষণ আপনাকে কেউ সার্চ ইঞ্জিনে খুঁজে পাবে না, ততক্ষণ আপনাকে গুগলে কেউ খুঁজে পাবে না। তাহলে আমরা কাজ শেষ হইলে এটা খুলে দিব, আমি যখন বুঝবো যে আমার ওয়েবসাইটটা এখন পরিপূর্ণ অবস্থায় আছে বা পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে আমি এটা খুলে দেব। তাহলে ইন্ডেক্সিংটা তো আমরা বুঝলাম যে ইন্ডেক্সিংটা কি, গুগলের ভান্ডারে আমার ওয়েবসাইট সম্পর্কে যে কয়টা পেজ আছে বা গুগলের কাছে আমার যে ওয়েবসাইট সম্পর্কে যে কয়টা পেজ ইন্ডেক্স অবস্থা আছে সেই কয়টা পেজ হচ্ছে ইন্ডেক্সিং পেজ। তাহলে দেখেন আমার এখানে প্রথমে গুগল ইন্ডেক্স, এখন গুগল ইন্ডেক্সটা আমি কিভাবে বের করব, একজন এই ওয়েবসাইটটার কয়টা পেজ গুগলের ইন্ডেক্সে আছে সেটা আমি কিভাবে বের করব। এখানে দেখেন এই ওয়েবসাইটটার কয়টা পেজ ইন্ডেক্স অবস্থা আছে সেটা আমি কিভাবে বের করব, সেটা বের করতে হলে আমাকে কি করতে হবে, আচ্ছা যাই হোক এটাই নেই, সমস্যা নেই। তাহলে ইন্ডেক্সটা কিভাবে বন্ধ করতে হবে সেটা তো আমরা সবাই দেখলাম নাকি। এখন দেখেন এই ওয়েবসাইটটার কয়টা পেজ ইন্ডেক্সে আছে আমাকে সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য আমি কি করতে পারি, এটা ডোমেনটা কপি করে নিতে পারি। ডোমেনটা কপি করে নিয়ে দেখেন আমি যদি এখানে লিখি সাইট কোলন যখন দিয়ে, তখন আমি যখন ওর ডোমেনটা দিয়ে দিব বা ওর ওয়েবসাইটের নামটা দিয়ে দিব, তখন যখন ইন্টার দেব দেখেন এখন এই সবকিছু এই ওয়েবসাইটটার আসে না, একটু ফলো করেন দেখেন কি আসতেছে। এই ওয়েবসাইটটা যে কয়টা পেজ গুগলের ইন্ডেক্সে আছে সবগুলো এখানে দেখাচ্ছে না। এই ওয়েবসাইটটার বাইরে আর কোনো ওয়েবসাইট দেখায়, এই যে দেখেন আমি যখন সাইট কোলন দিয়ে ওয়েবসাইটটার নামটা দিয়ে .com দিলাম, তখন দেখেন এই ওয়েবসাইটের যত কিছু গুগলের ইন্ডেক্সে আছে সবকিছু এখানে দেখাচ্ছে। তাহলে আমি কি দিলাম, সাইট কোলন এই ডোমেনের নামটা দিয়ে দিলাম, দিয়ে আমি যখন এন্টার দিলাম তখন এই ওয়েবসাইটটার যত কিছু গুগলের ইন্ডেক্সে আছে সবকিছু এখানে দেখাচ্ছে। এখন এখানে তো অনেক কিছু, এই যে 10 পর্যন্ত একটা পেজে ধরুন 10টা থাকে রেজাল্ট, এখন আমি কি এতদূর যাই গোনা সম্ভব? ধরেন এই ওয়েবসাইটের কি করতে পারে, হয়তোবা 50,000 ইন্ডেক্সে আছে, আবার যাদের নতুন ওয়েবসাইট তাদের হয়তোবা 2টাও ইন্ডেক্সে আছে। আপনি যদি নতুন কোনো ওয়েবসাইট শুরু করেন তাহলে আপনার কি 50,000 সম্ভব একদিন ইন্ডেক্স করা? তাহলে যত বেশি ইন্ডেক্স তার মানে ওয়েবসাইটটা তত পুরনো, অনেকদিন থেকে কাজ করে। তাহলে এই যে এখানে অনেকগুলো পেজ আছে, যে নেক্সট দিলে আরো আসবে, এখন এতগুলো কি আমি গোনা সম্ভব কিনা? তাহলে যদি সম্ভব না হয় দেখেন এখানে একটা টুলস নামক একটা অপশন আছে, পাশে একটা টুলস বাটন আছে বা টুলস নামক একটা অপশন আছে। আমি যখন টুলসে ক্লিক করে দিলাম তখন দেখেন এখানে অ্যাবাউট রেজাল্ট নামে একটা রেজাল্ট দেখাচ্ছে, অ্যাবাউট রেজাল্ট নামে একটা রেজাল্ট দেখাচ্ছে। এটা হচ্ছে তাহলে এই ওয়েবসাইটটার গুগল ইন্ডেক্সে কতগুলো পেজ ইন্ডেক্স করা আছে, 370টা পেজ গুগলের ইন্ডেক্সে এই ওয়েবসাইটটার নামে ইন্ডেক্স করা আছে। এই ওয়েবসাইটটা 370টা পেজ গুগলের ভান্ডারে গুগলের মেমোরিতে সেভ করা আছে। তাহলে কয়টা পেজ, 370টা পেজ গুগলের মেমোরিতে এই ওয়েবসাইটটা নিয়ে সেভ করা আছে। আপনাদের
আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটটা দিয়েও চেক করতে পারেন, তবে আপনাদের ওয়েবসাইটটা মেবি গুগলের ইন্ডেক্সে থাকবে না, কারণ অবশ্যই আপনারা ডিসকারেজ করে রাখছেন। যখন আপনারা চেক করতে পারেন আপনাদের ওয়েবসাইটটা কি ডিসকারেজ করা আছে কিনা, আপনাদের ওয়েবসাইটটা মেবি আপনারা ডিসকারেজ করে রাখছেন, কারণ এটা প্রথমে ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট খুলতে একটা টিক মার্ক আসে, হয়তোবা আপনারা খেয়াল করেন না কেন আপনারা টিক মার্কটা দিয়েছেন। এটা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি দেখায় যেন আপনার ওয়েবসাইটটা গুগল ইন্ডেক্স না করতে পারে। তাহলে আমরা কি দেখব, কি বুঝলাম, এই ওয়েবসাইটটার 370টা পেজ গুগলের ইন্ডেক্সে আছে বা গুগলের মেমোরিতে এই ওয়েবসাইটটার 370টা পেজ রাখা আছে। তাহলে আমরা এখানে কি লিখে দেব, গুগল ইন্ডেক্স 370 প্রথমে। তাহলে আমরা গুগল ইন্ডেক্সটা তো বুঝলাম নাকি, গুগল ইন্ডেক্স নিয়ে কারো কোনো প্রবলেম আছে? এটা একটু মাথায় রাখবেন কিভাবে গুগল ইন্ডেক্সটা আমরা বের করছি। এটা যখন আপনি কাজ করতে যাবেন, এটা আপনার অনেকগুলো কাজেই সামনের দিকে লাগবে, তাহলে এটা একটু মাথায় রাখবেন, প্রয়োজনে লিখে রাখবেন কি দিয়ে আমরা গুগলের ইন্ডেক্সটা বের করেছি। সাইট কোলন ওয়েবসাইটের নামটা দিয়ে দিব আমরা, তখন এই ওয়েবসাইটের সম্পর্কে যতগুলো পেজ ইন্ডেক্সে আছে সবগুলাই দেখাবে। দেখেন আপনারা এখানে ফলো করলে পাবেন। এই ওয়েবসাইটটার বাইরে অন্য কোনো ওয়েবসাইট দেখায়? অন্য কোনো ওয়েবসাইট দেখা না, তাহলে এটা যে কয়টা পেজ ইন্ডেক্সে আছে সেগুলাই এখানে দেখাচ্ছে। এরপরে দেখেন robots.txt। robots-টা আসলে কি? এই robots-টা হচ্ছে, robots-টা দিয়ে দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে একটু আগে আমরা ডিসকারেজটা বুঝলাম না, ইন্ডেক্সটা বুঝলাম না, যে গুগল আমি এইটা চালু করে দিলে আমি কি করতে পারি, যে গুগল আমার ওয়েবসাইটে ইন্ডেক্স করতে পারবে না বা গুগলের বট আমার ওয়েবসাইটে আসতে পারবে না। এখন দেখেন রোবোটেক্সটা দিয়ে আপনি একটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে আপনার ধরেন কি আপনার একেবারে টোটাল প্লটটা রেডি আছে, এখন ড্রয়িং বা অন্যান্য 2-3টা রুম রেডি আছে, একটা রুমে কাজ চলতেছে। এখন আপনি চাইতেছেন কি, যে এই রুমটা যেন কেউ না আসে, এই রুমটাতে যেন কেউ না আসে, টোটাল সবগুলো রুমেই আসতে পারবে, শুধু এই রুমটা নিয়ে আপনি একটা রেস্ট্রিকশন দিয়ে দিলেন যে এই রুমটাতে আপাতত কেউ আসতে পারবে না, এখানে এখনো কাজ চলমান আছে। বা এখানে ধরেন এখানে টাইলস লাগাচ্ছে, এখন কি করতে পারবে, 2-3 দিন এখানে কেউ ঢুকতে পারবে না, বা এখানে রং করা হচ্ছে, কেউ 2-3 দিন এখানে ঢুকতে পারবে না। এক্সট্রা যদি কোনো পেজের জন্য আপনি ডিসকারেজ দিয়ে রাখতে চান, আপনার ধরেন অনেকগুলা মেনু থাকে না, অ্যাবাউট, কন্টাক্ট, হোম, সার্ভিস, আপনি চাইতেছেন সার্ভিস যে পেজটা ওইটাতে আপনার কাজ চলমান, আর টোটাল আপনার ওয়েবসাইটটা কি করা আছে, রেডি করা আছে। গুগল আপনার ওয়েবসাইটের সব পেজে যাইতে পারবে, যেন সার্ভিসটাতে না যায়। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ওই সার্ভিসটা ডিজেলাও দিয়ে ওই সার্ভিসে লিঙ্কটা, ইউআরএল লিঙ্কটা দিয়ে দিতে পারেন, যে এখানে তুমি আপাতত আসার দরকার নাই, আর তুমি আমার সবগুলা পেজ স্ক্রল করতে পারো। আরেকটা জিনিস আপনি দিতে হবে, সেটা হচ্ছে সাইড ম্যাপ নামে যে অপশনটা আছে, আপনার ওয়েবসাইটে টোটাল যে কয়টা পেজ আছে সেটা একটা সাইড ম্যাপের মাধ্যমে আপনাকে প্রকাশ করে দিতে হবে, সেটা একটা সাইড ম্যাপের মাধ্যমে আপনাকে দিয়ে দিতে হবে, যেখানে তুমি সবগুলা গুগল আমার আপনার মতো এই যে ইংলিশ বা এগুলা লেখা ভাই বুঝে না, গুগল কোডের মাধ্যমে কাজ করে। গুগলকে আপনি যত কিছু বুঝাইতে হবে কোড দিয়ে বুঝাইতে হবে। আপনি সাইড ম্যাপ একটা কোড আছে, ওই কোডটা ইউজ করে আপনি কি করতে পারেন, গুগলকে পথ দেখাই দিতে পারেন, তুমি কোথায় কোথায় গুগল কোথায় কোথায় যাইতে পারে বা কোথায় কোথায় গুগল যাবে, সেটা আপনি সাইড ম্যাপে দিয়ে দিতে পারেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে বাই ডিফল্ট অটোমেটিকলি আপনার কি হয়, এক্সটেমল রোবোটেক্সটা সেট হয়ে যায়, কিন্তু যখন আপনি কোডিং ওয়েবসাইটের ক্ষেত্রে কাজ করবেন ওই ক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। যদি কোনো কোডিং ওয়েবসাইটের কাজ পান তাহলে সেক্ষেত্রে রোবোটেক্সটা নাও থাকতে পারে। সেক্ষেত্রে রোবোটেক্স কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাই দিব। তাহলে রোবোটেক্সটা আমরা কি বুঝলাম, রোবোটেক্স দিয়ে গুগলের
সাইড ম্যাপ গুগলকে নির্দেশনা দেওয়া হয় এবং কি কোনো পেজ যদি গুগল ডিসঅ্যালাউ না করতে চায় বা গুগল যদি কোনো পেজ আপনার কোনো পেজে যাইতে আপনি যদি বাধা দেন বা এই পেজে তুমি এখন যাইতে পারবে না, সেক্ষেত্রে কি করতে পারেন, ওই রোবোটিক্স এর মাধ্যমে আপনি দেখাই দিতে পারেন। এখন রোবোটিক্সটা আমরা কিভাবে চেক করব? রোবোটিক্স এই ওয়েবসাইটে রোবোটিক্সটা ইউজ করছে কিনা আমরা কিভাবে চেক করব? দেখেন এই যে .com এর পর আমরা কি দিতে পারি, এই যে .com এর পর আমরা দিতে পারি robots.txt। আমরা যখন ডোমেইনের পরে স্ল্যাশ দিয়ে robots.txt দিব তখন এন্টার দিলে দেখেন এই ওয়েবসাইটটাতে কি HTML রোবোটিক্সটা সেট আছে কিনা সেটা আমাদেরকে দেখাবে। দেখেন এখানে দুইটা চিহ্ন দেখাচ্ছে, ইউজার এজেন্ট। আপনারা ফলো করবেন যে এই ওয়েবসাইটটাতে কি রোবোটিক্স ইউজ করা আছে কিনা। সেক্ষেত্রে কিভাবে বুঝবেন, এই যে সাইড ম্যাপ নামক একটা অপশন দেখতে পারেন আপনারা, এই ওয়েবসাইটের সাইড ম্যাপের লিংকটা থাকবে এবং ইউজার এজেন্টে এই স্টার চিহ্নটা থাকবে। তাহলে রোবোটিক্সটা কি দেখেন, আমি রোবোটিক্স আপনারা কি ফলো করবেন, ইউজার এজেন্টের এই স্টার চিহ্নটা আছে কিনা আর সাইড ম্যাপের লিংকটা দেওয়া আছে কিনা, তাহলে আমরা বুঝবো কি সেই রোবোটিক্সটা ইউজ করেছি। এই যে ডিসঅ্যালাউ নামে দেখেন একটা অপশন, এই ডিসঅ্যালাউটা আমি কি বলছিলাম যে ডিসঅ্যালাউ চাইলে উনি একটা লিংক দিয়ে দিতে পারতো। ধরেন আপনার সার্ভিস বা অ্যাবাউট আস পেজে এখন কাজ চলতেছে, তাহলে আপনি কি করতে পারেন, এখানে দিয়ে দিতে পারেন যে তুমি আমার অ্যাবাউট আস পেজে এখন আর আসার দরকার নাই। এই ডিসঅ্যালাউতে আপনি সেটা দিয়ে রাখলে গুগল আর আপনার ডিসঅ্যালাউ পেজ বা অ্যাবাউট আস পেজে যাবে না। তাহলে এটা হচ্ছে HTML রোবোটিক্স। এই রোবোটিক্সটা একটা ওয়েবসাইটে থাকাটা খুবই জরুরি। এটা একজন ক্লায়েন্ট বা জেনার ওয়েবসাইট উনি ইউজ করেছেন কিনা আপনি সেদিকে লক্ষ্য রাখবেন। কিভাবে বুঝবেন, এই যে সাইড ম্যাপের লিংকটা দেওয়া থাকবে আর ইউজার এজেন্ট নামে যে অপশনটা আছে এখানে একটা স্টার চিহ্ন দেওয়া থাকবে। যদি এই সাইড ম্যাপের লিংকটাও না থাকে তাহলে আপনি বুঝবেন কি সে রোবোটিক্সটা ইউজ করে নাই। এখন সে যেন রোবোটিক্সটা ইউজ করে সেটা আমরা গাইডলাইনে, এখন আমরা কি করতেছি, শুধু প্রবলেমগুলো খুঁজে বের করতেছি। আমরা এসইও সেটআপ গাইডলাইন বা অ্যাকশন প্ল্যানে যখন যাব তখন আমরা দেখাবো কিভাবে রোবোটিক্স সেট করতে হয় বা কিভাবে রোবোটিক্স তৈরি করে দিতে হয়। ঠিক আছে, এটা থাকা মানে হচ্ছে ওই যে আমি আপনাকে বললাম ইউজার এজেন্ট স্টার চিহ্ন থাকা মানে দুইটা জিনিসই থাকতে হবে। শুধু যে ইউজার এজেন্ট থাকবে ব্যাপারটা এরকম না, অবশ্যই রোবোটিক্সের সাইড ম্যাপের লিংকটা থাকতে হবে। এটা হচ্ছে আমি গুগলকে এলাও করে দিচ্ছি যে এই যে সাইড ম্যাপের মাধ্যমে গুগল যখন আমার এই যে সাইড, আমরা নেক্সট সাইড ম্যাপে আসতেছি, যে সাইড ম্যাপের মাধ্যমে আমি গুগলকে একটা নির্দেশনা দিচ্ছি সে আমার প্রথমেই কোন পেজটাতে যাবে এরপরে কোন পেজটাতে যাবে আমি গুগলকে নির্দেশনা দিয়ে দিচ্ছি। এটা সাইড ম্যাপের মাধ্যমে করে দিতে হবে। আর ইউজার এজেন্টটা হচ্ছে স্টার চিহ্নটা হচ্ছে গুগল আমি এলাও করে দিচ্ছি গুগল আমার ওয়েবসাইটে যাইতে পারবে। স্টার না থাকলে অবশ্যই হবে না, তার মানে হচ্ছে রোবোটিক্সটা ইউজ করে নাই। টোটাল দুইটা বিষয়ই থাকতে হবে, সাইড ম্যাপের লিংকটাও থাকতে হবে, ইউজার এজেন্ট নামে এরপরে যে স্টার চিহ্নটা আছে এটা থাকতে হবে, দুইটাই থাকতে হবে। এই যে ডিসঅ্যালাউটা না থাকলেও প্রবলেম নাই, তবে এই যে ইউজার এজেন্ট এবং সাইড ম্যাপ এই দুটো অপশন থাকতে হবে। জি জি, ফ্রি ওয়েবসাইট গুলোতে করা আছে কিনা জানি না, চেক করে দেখতে পারেন। তবে যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকতে পারে, আপনারা চেক করে দেখতে পারেন। এই যে কি দিয়ে চেক করলাম, /robot.txt। তাহলে আমরা কি robot.txt টা কিভাবে বের করতে হয় আমরা সেটা দেখলাম। সাইড ম্যাপ একটা থাকবে, সাইড ম্যাপ দুইটা দেখাচ্ছে। তাহলে তাদের আমি বলি সাল সাল আকারে বা আপনার হয়তোবা তাদের 2024 সালে একটা সাইড ম্যাপ ছিল বা 2025 সালে এসে আরেকটা সাইড ম্যাপ তারা কি দিয়েছে, তাদের ইন্ডেক্সে
অনেকগুলো ওয়েবসাইট বা অনেকগুলো পেজ ইন্ডেক্স আছে। কতগুলো পেজ ইন্ডেক্স? ইন্ডেক্স আপনি প্রথমে ইন্ডেক্সটা বের করেন, তাহলে বেশি ইন্ডেক্স এই কারণে সাইট ম্যাপ সমস্যা নাই, দুইটা থাকলেও সমস্যা নাই, সাইট ম্যাপ আছে তো তাদের। এটা আমরা দেখেছি, একটু পরে সাইট ম্যাপে যাব, কিভাবে সাইট ম্যাপ বের করতে হয় সেটা দেখলে আপনি বুঝবেন তাদের ওয়েবসাইটে হয়তো বা সাইট ম্যাপ বেশি করা আছে, বা তাদের পেজ ইন্ডেক্সে। আমি একটা পেজ কয়েকদিন আগে অডিট করছিলাম, 88,000 পেজ ইন্ডেক্সে আছে গুগলে। তাহলে গুগল দুইটা সাইট ম্যাপের মাধ্যমে গুগলকে নির্দেশনা দিয়ে দিচ্ছে 88,000 পেজ যাদের ইন্ডেক্সে আছে, তাহলে কতদিন যাবত কাজ করে চিন্তা করেন। একটা পেজ ক্রিয়েট করতে হলে, অন পেজ করতে হলে অলমোস্ট একদিন সময় লাগবে, অলমোস্ট। আমরা যখন অন পেজ এসইও কাজ করব তখন দেখব যে একদিন সময় লাগবে একটা পেজ ইন্ডেক্স করতে হলে। তাহলে আমি কি দেখলাম, এ রোবোটিক্সটা ইউজ করেছে। আমি কি করতে পারি, এটা কপি লিংক করতে পারি, কপি করে যে সেই রোবোটিক্সটা ইউজ করেছে এটা কপি করে কি করতে পারি, এই যে এখানে আমি দিয়ে দিতে পারি, এখানে দিয়ে দিব। এবং কি গুড ইউর ওয়েবসাইট রোবোটিক্স, মানে তুমি ওয়েবসাইটে রোবোটিক্সটা ইউজ করেছো। এরপরে দেখেন HTML সাইট ম্যাপ, এই যে একটু আগে আমরা যেটা নিয়ে কথা বললাম, HTML আমরা কথা বলছি কোনটা নিয়ে, XML সাইট ম্যাপ নিয়ে। এখন HTML সাইট ম্যাপটা কি? HTML সাইট ম্যাপটা হচ্ছে ভিজিটরদের জন্য, আপনি আপনার ওয়েবসাইটে ধরেন একজন নতুন ভিজিটর আসলো, এখন ধরেন আমি এই ওয়েবসাইটটাতে একজন নতুন ভিজিটর হিসেবে গেলাম। HTML সাইট ম্যাপটা আসলে কি? এটা হচ্ছে একটা ওয়েবসাইটে ভিজিটরদের জন্য একটা সাইট ম্যাপ রাখা হয়। দেখেন এখানে আছে কিনা, আমি যদি এটার একবারে ফুটার সেকশনে চলে যাই, এই যে দেখেন এখানে সাইট ম্যাপ নামক একটা অপশন আছে, দেখেন এই যে এখানে একটা সাইট ম্যাপ নামক অপশন আছে। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন এই যে ওয়েবসাইটে যতগুলা পেজ আছে সেগুলো এখানে দেখাবে। এই যে মোটামুটি মনে করেন আপনি এই ওয়েবসাইটে একটা সেবা নেওয়ার জন্য আসছেন বা একটা সার্ভিস নেওয়ার জন্য আসছেন। এখন আপনি এই ওয়েবসাইটে একটা সার্ভিস নেওয়ার জন্য আসছেন বা একটা সেবা নেওয়ার জন্য আসছেন। এখন আপনি এই ওয়েবসাইটে নতুন, আপনি কিছুই জানেন না, আপনি যেই কোনো একটা সার্ভিস সম্পর্কে বা এরা সার্ভিস দিচ্ছে এরকম একটা সার্ভিস সম্পর্কে জানেন, কিন্তু এই সার্ভিসটা কোথায় কোন পেজে আছে আপনি বুঝতেছেন না, বা এদের অনেকগুলো পেজ, এখন আপনি এই সার্ভিসটা কোথায় আছে এক্স্যাক্টলি আপনি খুঁজে পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনার সুবিধার্থে একটা সাইট ম্যাপ নামক একটা অপশন এখানে রাখা হয়। এই যে দেখেন এখানে সাইট ম্যাপ নামক একটা অপশন আছে, এটা একেবারে ফুটারেই থাকবে, একেবারে ফুটার সেকশনে থাকবে। এই সাইট ম্যাপটা দিয়ে আপনি কি করতে পারবেন, ধরেন এদের টোটাল এখানে যতগুলো পেজ আছে সেগুলো এই সাইট ম্যাপে যখন ক্লিক করবেন তখন সবগুলো পেজ এখানে দেখাবে। এই যে দেখেন ধরেন আপনি ড্রেন ক্লিন নামক এই সার্ভিসটা খুঁজছেন, কিন্তু আপনি কোন পেজে যাবেন আপনি খুঁজে পাচ্ছেন না। যখন আপনি সাইট ম্যাপে ক্লিক করবেন তখন আপনি এই যে ড্রেন ক্লিন বা যতগুলো পেজ এদের আছে সবগুলো পেজ এখানে শো করবে। এখন এই ক্ষেত্রে অনেকে আবার ইউজ করে না, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই যে দেখেন সাইট ম্যাপ HTML এইটা দিয়ে সার্চ দিতে পারেন, যদি এই যে দেখেন HTML সাইট ম্যাপ পেজে এখানে দেখাচ্ছে। যদি না আসে, কোনো পেজে না আসে, তাহলে আপনি বলবেন কি এরা সাইট ম্যাপ ইউজ করে না বা ওই ওয়েবসাইট HTML সাইট ম্যাপটা ইউজ করে না। তাহলে আমরা কি বুঝলাম, HTML সাইট ম্যাপটা কার জন্য? ভিজিটরদের জন্য, যারা তাদের ওয়েবসাইটটা ভিজিট করবে তাদের জন্য HTML সাইট ম্যাপটা রাখা দরকার বা রাখা উচিত। এখন এরা যেহেতু রাখছে, আমরা কি করব, এটা কপি করব, কপি করে আমি কি করতে পারি, এখানে বসাই দিতে পারি। এখন জি
এর মধ্যে সাইট ম্যাপ অপশন যদি কোনো বায়ার যদি না দেয় তাহলে ওটা বের করব গুগলে সার্চ দিয়ে ডোমেইন নেম লিখে স্ল্যাশ দিয়ে সাইট ম্যাপ .html html এটা হচ্ছে ভিজিটরদের জন্য দেওয়া হয়। যদি কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে আইসা আপনার নির্দিষ্ট কোনো সেবা খুঁজে বা আপনার কি কি সেবা আছে সে একসাথে দেখতে চায়, তাহলে সে সাইট ম্যাপে ক্লিক করে সবগুলো সেবা একসাথে দেখতে পারবে। এখন ধরেন আমি এই ওয়েবসাইটে পাইছি, তাহলে এখানে কি ক্রস দেওয়ার কোনো দরকার আছে? যেহেতু সে ইউজ করেছে, তাহলে আমি এখানে কি করতে পারি, একটা টিক চিহ্ন দিতে পারি এবং দিতে পারি গুড your website have used HTML sitemap। তাহলে এখানে আমার ক্রস দেওয়ার দরকার নেই। যদি সে ইউজ না করতো তাহলে সেই ক্ষেত্রে আমার ক্রসটা দিয়ে দিতাম, দিয়ে আমি বলতাম যে your website has a not HTML sitemap, তাহলে আমি সেটা দিতে পারতাম। এখন যেহেতু সে ইউজ করেছে তাহলে আমি এটা আর দেওয়ার দরকার নাই। তাহলে HTML সাইটম্যাপটা আমরা বুঝলাম। HTML সাইটম্যাপটা কি? অবশ্যই এটা রাখতে হবে। একটি ওয়েবসাইটের গুগলের কথা হচ্ছে গুগলের নিয়ম অনুসারে এটা রাখতে হবে। একটি ওয়েবসাইটের একজন ভিজিটরের জন্য, ভিজিটরের সুবিধার্থে আপনি HTML সাইটম্যাপটা ইউজ করতে হবে। এই ক্ষেত্রে অনেকেই ইউজ করে না। যারা ইউজ করে না, আপনাদের সামনে যদি এরকম কোনো ওয়েবসাইট পড়ে, যারা যদি ইউজ না করে, তাহলে আপনি এখানে ক্রস দিয়ে তাকে বলে দিবেন তোমার ওয়েবসাইটে সাইটম্যাপ ইউজ করা হয় নাই। এরপরে দেখেন XML সাইটম্যাপ। এই XML সাইটম্যাপটা নিয়ে আমি একটু আগে কথা বলছিলাম। এটা HTML সাইটম্যাপটা হচ্ছে ভিজিটরদের জন্য। বলেন অবশ্যই গুগল বলছে যে আপনি দুইটা XML সাইটম্যাপটা তো আপনি গুগলের জন্য রাখতেছেন। গুগলকে আপনি নির্দেশনা দিচ্ছেন সে আপনার কোন কোন পেজে যাবে, কোন কোন পেজ আছে, তাকে একটা জায়গা থেকে সে আপনার টোটাল পেজে এসে খুঁজবে না। তাকে আপনি একটা জায়গায় আবদ্ধ করে রাখছেন, ওই জায়গা থেকে আপনি তাকে নির্দেশনা দিচ্ছেন এই পেজে যাও, এই পেজে যাও। আর সাইট ম্যাপটা আপনার অবশ্যই রাখতে হবে। গুগল বলে দিছে গুগলের নিয়ম অনুসারে যে আপনি সাইট ম্যাপ ইউজ করতে হবে অবশ্যই। HTML সাইট ম্যাপটা আপনি ভিজিটরদের জন্য রাখতে হবে। এরপরে দেখেন XML সাইট ম্যাপটা। XML সাইট ম্যাপটা আমরা একটু আগে কথা বললাম যে XML সাইট ম্যাপটা আমরা রাখতে হবে গুগলের জন্য। গুগল যখন আমার ওয়েবসাইটে ইনডেক্স করতে আসবে সেই ক্ষেত্রে গুগলের সুবিধার্থের জন্য, গুগলকে আমি নির্দেশনা দেওয়ার জন্য, গুগল যেন একটা জায়গা থেকে আইসা আমার ওয়েবসাইটে কতগুলো পেজ আছে সবগুলো পেজতে ইনডেক্স করতে পারে, সবগুলো পেজে যাইতে পারে, সেই ক্ষেত্রে আমি XML সাইট ম্যাপটা ইউজ করব। এখন আমার ওয়েবসাইটে XML সাইট ম্যাপটা আছে কি না, দুটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা ভিজিটরদের জন্য, একটা গুগলের জন্য। এখন আমার ওয়েবসাইটে বা যিনি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে XML সাইট ম্যাপটা আছে কিনা আমি এটা কিভাবে চেক করব? ডট sitemap.html। এখন XML সাইটম্যাপটা আমি কিভাবে বের করব? এই যে আমি sitemap.html দিছি না, দেখেন এখানে যদি আমি শুধু XML টা দিই, sitemap.xml টা দিই, এন্টার দিই, তখন দেখেন আমার এখানে কি আসতেছে। এই যে দেখেন সাইটম্যাপগুলা চলে আসতেছে। এই যে তখন আমি প্রথম সাইটম্যাপটাতে ক্লিক করব, তখন দেখেন আমাকে টোটাল তার যে কয়টা পেজ আছে সেইখানে পেজগুলোর লিংক দিয়ে দিচ্ছে। দেখছেন এই যে আমাকে সে তার যতগুলো পেজ আছে সেই পেজগুলোর লিংক সে দিয়ে দিচ্ছে। এরপরের তাতে গেলেও সেম,
এই যে সে একটা জায়গায় তার সবগুলা পেজের লিংক সে এখানে দিয়ে রাখছে যেন গুগল এসে ক্রল করতে সুবিধা হয়। এক্সএমএল সাইট ম্যাপটা আপনার ওয়ার্ড পেজের জন্য আপনি যখন একটা ওয়ার্ড পেজ ইনস্টল করেন তখন বাই ডিফল্ট খোলা হয়ে থাকে। আর যখন কোডিং ওয়েবসাইটের জন্য আপনি কাজ করবেন তখন সেক্ষেত্রে কোডিং ওয়েবসাইটে খোলা হয়ে থাকে না। তখন আপনি যদি কোডিং ওয়েবসাইটে প্রবলেম থাকে তখন আপনি এটা ফাইন্ড আউট করে তাকে দিতে পারেন যে তোমার ওয়েবসাইটে এক্সএমএল সাইট ম্যাপটা খোলা নাই। এই যে দেখেন এখানে একটা তার ওয়েবসাইট তার পেজগুলো কি দিয়ে জেনারেট করা, ইয়োস্ট এসইও দিয়ে। ইয়োস্ট এসইওটা আমরা যখন অন পেজ এসইও করব তখন এই প্লাগইনটার সাথে আপনারা পরিচিত হবেন যে এই প্লাগইনটার কাজ কি, কিভাবে করে, এটা আমরা অন পেজ এসইওর মধ্যে দেখব। তাহলে সাইট ম্যাপটা এক্সএমএল সাইট ম্যাপটা আমরা কি বুঝলাম, এটা গুগলের সুবিধার্থের জন্য, গুগলের সুবিধার জন্য সে সবগুলা এখানে দিয়ে রাখে। তাহলে আমি কি করব, এই যে এখানে এটা দেখাবে না, নট পাউন্ড আকারে দেখাবে, নট পাউন্ড অথবা 404 আকারে দেখাবে। কোন ওয়েবসাইটে যদি কেউ ব্যবহার না করে এই অপশনটাই, এই লেখাটাই আসবে না, নট পাউন্ড অথবা 404 আকারে দেখাবে। তাহলে আমরা কি করলাম, এটাতে আমরা সাইড ম্যাপটা পাইলাম, এক্সএমএল সাইড ম্যাপটা আমরা পাইলাম। সেক্ষেত্রে আমি এখানেও বলে দিতে পারি ওই লিংকটা এই যে এখানে ওই লিংকটা এখানে বসায় দিতে হবে। এই যে লিংক ডিরেক্ট কপি করছি যে এখান থেকে কপি করলাম, যে যেভাবে আছে এভাবে আপনি বসায় দিবেন, জাস্ট পাইছেন। অথবা আপনি চাইলে এই যে যেই আপনি কাজগুলো দেখাচ্ছেন এগুলার স্ক্রিনশট নিতে পারেন, এইভাবে স্ক্রিনশট নিবেন, নিয়ে কি করতে পারেন, স্ক্রিনশটের এই যে লিংক, এখানে লিংক দেখবেন আপনি, এখানে যখন ক্লিক করবেন তখন লিংক আকারে এটা চলে আসবে। এই যে ইমেজ আপলোড, এখানে লিংক, এই যে কপি করবেন এগুলা লিংক আকারে চলে আসবে। আপনি চাইলে লিংকটাও দিতে পারেন, স্ক্রিনশট থেকে লিংক নিতে পারেন। যেটাই আপনার লিংক নিতে মন চায়, এই যে আপনি লাইট শট দিয়ে তো সবাই স্ক্রিনশট করেন নাকি, এই যে লাইট শট দিয়ে আপনি ধরেন এটার স্ক্রিনশট নেবেন, এটা এখান পর্যন্ত ক্লিক করলেন, করে এই যে অপশনটা আছে দেখেন এখানে ক্লিক করলে আপলোডিং ইউর ইমেজ চলে আসবে, এরপরে কপি করলে এটার লিংকটা কপি হয়ে যাবে। এখন দেখেন আমি এই যে এটার লিংকটাতে যখন ডাইরেক্ট যাব তখন দেখেন নিজে আমাকে স্ক্রিনশটটা দেখাচ্ছে, দেখছেন। তাহলে আমি চাইলে লিংক আকারেও স্ক্রিনশট দিতে পারি। আচ্ছা এবার দেখেন এরপরে আছে কি কাস্টম 404 পেজ। কাস্টম 404 পেজটা আসলে কি, আমরা অনেক সময় ওয়েবসাইটে ভুলক্রমে অন্য ওয়েবসাইটের ডোমেইনটা ঠিক দিয়েছি, ধরেন আমি ওয়েবসাইটের ডোমেইনটা ঠিক দিয়েছি কিন্তু স্ল্যাশ দিয়ে আমরা যখন এটা পেজে লগইন করতে যাই, ধরেন আমরা যদি কোনো ওয়েবসাইটে যাই, দেখেন আমি যদি একটু দেখাই, ধরেন আমি এই ওয়েবসাইটের সার্ভিসের প্লাম্বিং সার্ভিসে যাইতে চাইতেছি,
আরে মাইক্রোফোন অফ, এতক্ষণ তাহলে মাইক্রোফোন অফ করেই কথা বলছি। তাহলে এসএসএল সার্টিফিকেটটা কি? এটা একটা গুগলের সিক্রেট ভার্সন বা সিক্রেট সার্টিফিকেট। এটার ফুল মিনিংটা হচ্ছে সিক্রেট সকেট লেয়ার। সিক্রেট সকেট লেয়ারটা হচ্ছে গুগল একটা সার্টিফিকেট প্রদান করে, সেই সার্টিফিকেটটা হচ্ছে যদি আমার ওয়েবসাইটে না থাকে তাহলে এখানে একটা কোনায় লেখা আসে নট সিক্রেট নামে একটা লেখা আসে। দেখি আমি কোন ওয়েবসাইট পাই কিনা, এটা তো আছে কিনা দেখি একটু। অনেক ওয়েবসাইট পাবেন আপনারা, যে ওয়েবসাইটে হ্যাঁ গুগল বলছে যে শুধুমাত্র HTTPS ভার্সনে থাকতে হবে একটা ওয়েবসাইট। যদি HTTP ভার্সনও থাকে তাহলে হবে না। আর যদি কোনো ওয়েবসাইট HTTP ভার্সন এবং HTTPS ভার্সনে থাকে তাহলে হবে না। বোথ ভার্সনে থাকা যাবে না, যে কোনো একটা ভার্সনে তবে এস থাকা লাগবে, HTTPS ভার্সনে রাখতে হবে। যদি HTTPS ভার্সনে থাকে তাহলে আমরা বুঝবো যে কি এই ওয়েবসাইটটা সিকিউরিটি একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা দেখি আমার কাছে একটা লিংক থাকার কথা দিছিল। তাহলে আমরা একটি ওয়েবসাইট HTTP ভার্সনে আছে কিনা বা HTTPS ভার্সনে আছে কিনা আমরা কিভাবে চেক করব? দেখেন আমি যখন এই ওয়েবসাইটটা চেক করতে চাইতেছি বা আমি এই ওয়েবসাইটটা চাইতেছি, এই ওয়েবসাইটটা কোন ভার্সনে আছে আমি সেটা চেক করতে চাইতেছি। সেটা চেক করার জন্য আমাকে কি করতে হবে? এই ওয়েবসাইটে দেখেন এই যে এস লেখাটা আছে না, HTTPS যে লেখাটা আছে, আমি এই এসটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে এখন কি আছে HTTP ভার্সনে ওয়েবসাইটটা আছে, আমি কি করব? এন্টার দেব। যদি এই এসটা আমি যদি আবার এখানে ক্লিক করব, যদি অটোমেটিকলি এই এসটা চলে আসে তাহলে আমি বুঝবো যে কি এটা HTTPS ভার্সনে আছে। বুঝলেন আমি কি বললাম? এই যে এই ওয়েবসাইটটা HTTPS ভার্সনে আছে। দেখেন আমি কি করলাম? জাস্ট শুধু এসটা বাদ দিয়ে দিলাম, শুধু এসটা বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি এন্টার দিলাম। দেওয়ার পরে এই ওয়েবসাইটের লুকটা আবার আসছে না। দেখেন আমি আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি দেখব যে এই এসটা কি অটোমেটিকলি চলে আসছে কিনা। যদি চলে আসে তাহলে আমি বুঝবো কি এটা HTTPS ভার্সনে রাখা আছে। যদি এটা না আসে, যদি এটা HTTPS ভার্সন না আসে, ওই HTTP ভার্সনেই থাকে, তাহলে আমি বুঝবো কি এটা দুইটা ভার্সনেই করা আছে, HTTPS ভার্সনও করা আছে, HTTP ভার্সনও করা আছে। তাহলে আমার এটা HTTPS ভার্সনেই করা আছে, তার মানে এই ওয়েবসাইটটা সিকিউর, এটা ঠিক আছে। আর যদি HTTPS ভার্সনটা না থাকতো তাহলে এখানে নট সিকিউর নামে একটা লেখা আসতো, সেই ক্ষেত্রে এটা থাকা যাবে না। গুগল বলছে যে HTTP ভার্সনও তুমি ওয়েবসাইটটা রাখতে পারবে না, শুধু রাখতে হবে HTTPS ভার্সনে। তাহলে আমি কি বলবো? এই ওয়েবসাইটটা HTTPS ভার্সনে রাখা আছে, তার মানে এটা সিকিউর। আমি এখানে কি দিয়ে দিলাম? ইউর ওয়েবসাইট ইজ সিকিউর, আমি এটা দিয়ে দিলাম, এখানে টিক মার্ক দেওয়া আছে। এবার দেখেন www এন্ড নন www ভার্সন। গুগল বলছে যে আপনি চাইলে যে কোনো ওয়েবসাইট www ভার্সনও রাখতে পারবেন, নন www ভার্সনও রাখতে পারবেন। একটি ওয়েবসাইট www ভার্সনও আপনি রাখতে পারবেন, নন www ভার্সনও আপনি রাখতে পারবেন। সেই ক্ষেত্রে যদি ওয়েবসাইটটা দুই ভার্সনে থাকে, বোথ ভার্সনে থাকে, তাহলে সেই ক্ষেত্রে হবে না। ওয়েবসাইটটা যে কোনো একটা ভার্সনে আপনাকে রাখতে হবে, হয় www ভার্সনে রাখতে হবে, না হয় নন www ভার্সনে রাখতে হবে। সেক্ষেত্রে তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমাদের যে কোনো ওয়েবসাইট যে কোনো একটা ভার্সনে রাখতে হবে, হয় www ভার্সনে রাখতে হবে, না হয় নন www ভার্সনে রাখতে হবে।
দুইটা ভার্সনে ওয়েবসাইট থাকা যাবে না। যদি দুইটা ভার্সনে ওয়েবসাইট রাখা হয় তাহলে গুগল এটার জন্য আমাদেরকে পেনাল্টি দিতে পারে বা পানিশমেন্ট দিতে পারে। তাহলে এইটা গুগলের নিয়মের মধ্যে পড়ে না, দুইটা ভার্সনে বোথ ভার্সন গুগল এলাও করে না। তাহলে আমাকে কি করতে হবে, যে কোনো একটা ভার্সনে রাখতে হবে। এখানে দেখেন ওয়েবসাইটটা www ভার্সনে আছে না, এই ওয়েবসাইটটাতে www আছে না, আমি সেম করে www টা কেটে দিলাম, দিয়ে আমি https ডোমেইনটা দিয়ে দিলাম। এখন আমি কি করব, এন্টার দেব। দেখেন আমার ওয়েবসাইটটা কি করছে, আসছে না আবার। এখন আমি এখানে ক্লিক করে দেখব www টা আবার চলে আসছে। তার মানে এখানে শুধুমাত্র www ভার্সনটা ইউজ করা হয়েছে। যদি এই www ভার্সনটা না আসতো তাহলে আমি বুঝতাম যে এখানে নন www ভার্সনটাও ইউজ করা হয়েছে, তাহলে বোথ ভার্সন ইউজ করা হয়েছে আমি বুঝতাম। তাহলে এখানে আমি বুঝবো কি, ওয়েবসাইটটা দুইটা ভার্সনে নাই, শুধুমাত্র www ভার্সনে আছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, বলতে পারি এটা শুধু www ভার্সনে রাখা হয়েছে। আমি এটাকে কপি করে আমি এখানে বসাই দিলাম, এবং কি ইউর ওয়েবসাইট ইজ www ভার্সন, এটা আমি লিখে দিব। তাহলে এখান পর্যন্ত আমরা সবাই বুঝলাম তো নাকি? এখনই প্র্যাকটিস করবেন জি, একটু করবেন। তাহলে এই কত 46 পর্যন্ত করতে হলে কতক্ষণ লাগবে? 46 পর্যন্ত। এখনো তো আপনার মনে করেন এই অডিটের মধ্যে একটু খেয়াল করেন, এই যে অডিটের মধ্যে সবচেয়ে বেসিক জিনিসটা এই 10 পর্যন্ত আছে। মানে এটা ধরেন আপনি একেবারে 100-র মধ্যে কঠিনের মধ্যে যদি আপনি ধরেন মাত্র 10, এটা থেকে আপনি একেবারে সহজ। সামনে যেগুলো আসতেছে ওইগুলো মনে করবেন যে আপনার জন্য পাহাড় সমান। তাহলে আপনি একটা ওয়েবসাইট কিভাবে অডিট করবেন? একটা ওয়েবসাইট অডিটের জন্য কত টাকা নেয় জানেন ফাইবারে? দেখাবো। ওয়েবসাইট অডিট করার জন্যই তো এগুলো, এগুলো পারলে অডিট করা যাবে। মানে এই যে দেখেন, আমি যদি এখানে শুধু ওয়েবসাইট অডিট লিখে সার্চ দিই, বন্ধ করে দিব। একটু পরে গরম হাওয়া মারবে। তাহলে এই যে দেখেন, আমি যখন ওয়েবসাইট অডিট লিখে সার্চ দিলাম, ওয়েবসাইট অডিট লিখে কতটা গিগ ওয়েবসাইট অডিট লিখে আছে, 3000+ গিগ ওয়েবসাইট অডিট লিখে আছে। দেখেন উনি আমাদের মতো একেবারে নতুন সেলার, উনি মাত্র $20 দিছে, মানে সর্বনিম্ন প্রাইস দিছে। এই যে উনি দেখেন $100, $140, $50, এরপরে দেখেন $135, $350। এই যে দেখায় উনি কি কি করছে বা কি কি দিতে চাইতেছে। উনি কি কি দিতে চাইতেছে আমি একটু দেখি। এই জন্য $100 যিনি সার্চ করলো, দেখি ওনার কি কি আছে। আচ্ছা, ইনি যেহেতু $50 দিছে, ওনাকেও দেখি উনি কি কি দিতেছে। এই যে $795 একজনে দিতেছে, দেখি উনি কি কি দিতেছে শুধু ওয়েবসাইট অডিটের জন্য। তাহলে দেখেন এই যে উনি কোন দেশ থেকে দিতেছে, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম থেকে উনি
কয় ডলার চার্জ করছে? গিয়ে তো দেখা যায় না। প্রোফাইলে তো ক্লিক করার কথা না, গিগেই ক্লিক করছি। সবগুলোর কি প্রোফাইলে ক্লিক হয়ে গেছে? আচ্ছা, গিগে দেখি না, উনি, এরপরে উনি না, আর $100 দিয়ে উনি, আর $20 যিনি দিছে ওনারটা দেখি একটু, $20। ঠিক আছে, এই যে চারজনকে আমরা দেখলাম, এই ভাই হচ্ছে বাংলাদেশ থেকে দিচ্ছে। এই পর্যন্ত কতগুলো অর্ডার কমপ্লিট করছে? 468টা অর্ডার উনি কমপ্লিট করেছেন। বেসিক প্যাকেজ মাত্র $20। $20 উনি কি কি দিচ্ছেন দেখেন, এই যে দেখেন কি কি দিচ্ছে, এইখানে দেখেন ডোমেইন অ্যানালাইসিস, ফুল অন পেজ ইস্যু, সাইড ম্যাপ। এই যে সাইড ম্যাপ দেখলেন না, সাইড ম্যাপ দেখছিলেন না, এই যে দেখেন রোবোটিক্সটা চেক করে দিবে, এরপরে এসি অডিট করে দিবে। জাস্ট আমরা যেটুকু করছি এরপরে আরেকটু উনি করবে, এটার জন্য উনি $20 নিছেন, একটা বেসিক প্যাকেজ। এরপরে স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ আছে, দেখেন এই প্যাকেজ উনি 3 দিনে ডেলিভারি দিবে। উনি এটার ভিতরে আগের মতোই মোটামুটি বেসিক আর ইন্টারনাল লিঙ্কিং, স্ট্যান্ডার্ড লিঙ্কিং, রোবোটিক্স থেকে এগুলো চেক করে দিবে, যাই এগুলা আমরা সামনের দিকে দেখতে পারবো। এটার জন্য উনি $30 নিচ্ছেন। প্রিমিয়াম প্যাকেজ দেখেন 4 দিনে ডেলিভারি দিবে, সেম টু সেম আগের সবগুলাই, টেকনিক্যাল ইস্যু টিস্যু এগুলা 5 জন কম্পিটিটর অ্যানালাইসিস করে দেবে। কম্পিটিটর কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, মোটামুটি দেখেন উনি এটার জন্য কত ডলার, $75 নিচ্ছে। আপনারা যদি এই পুরোটা শিখতে পারেন, পুরো কাজটাকে উনি 3টা ভাগে ভাগ করছে, $20, $30, $75। ঠিক আছে, এরপরে আরেকজন ভাই আছে দেখেন, আচ্ছা ওনারটা একটু দেখি, উনি হচ্ছে ওনারটা দেখেন, উনি অ্যাকশন প্ল্যান সহ দিচ্ছে। আমি ওই যে অ্যাকশন প্ল্যানের কথা বললাম না, যে প্রবলেমগুলো ফাইন্ড আউট করার পরে আমরা এটাকে আবার কিভাবে ফাইন্ড আউট করতে হয়, প্রবলেমগুলো সলভ কিভাবে করতে হয় সেটার জন্য সেটা উনি দিবে। উনি আবার 10% ডিসকাউন্টও দিচ্ছে, চাইলে আপনারা ডিসকাউন্ট অফারও রাখতে পারেন। ঠিক আছে, এরপরে স্ট্যান্ডার্ড প্যাকেজে দেখেন $100 অ্যাকশন প্ল্যান, এরর পিকচার, এসিও অ্যাকশন প্ল্যান, মেজর। আচ্ছা যাই, এগুলো আমরা অ্যাকশন প্ল্যান যখন করব তখন আমরা দেখব। এরপরে প্রিমিয়ামে উনি $350 দেখেন, অ্যাকশন প্ল্যান, মান্থলি এসিও, টোটাল এটাকে উনি মান্থলি বেসে 1 মাস 2 মাস ওনার অবজার্ভে রাখবে, রেখা উনি এটার সমাধান করে দিবে। এটার জন্য 30 দিন সময় নিছে উনি, $350। $350 বাংলার কত, অলমোস্ট 40,000 টাকার মতো। তাহলে এটা নিয়ে অনেক কাজ আছে, দেখেন ওনারা, জি উনি কয়টা অর্ডার পাইছে, ওনার রিভিউ দেওয়া আছে 266টা। এখন সবাই যে অর্ডার দিলে সবাই যে রিভিউ দেয় এরকম না তো, উনি হাইড করে রাখছে মেবি। যাই হোক, উনি লেভেল 2 একজন সেলার, রিভিউ আছে 266টা, তার মানে ওনার অর্ডার আরো বেশি। দেখি অর্ডার পাচ্ছে কিনা, অর্ডার থাকতে পারে। যাই হোক, ওনার অর্ডার দেখাচ্ছে না, ওনারটা তো দেখলাম, ওনারটা দেখলাম, আর কার ওনারটা দেখি নাই না, ওনাকে একটু দেখি। উনি হচ্ছে ব্রাজিলের একজন, একটা এজেন্সি আর কি, না এসইও এজেন্সি নামে। ওনাদের অর্ডার কতগুলো কমপ্লিট করছে দেখেন, 23,600টা অর্ডার ওনারা কমপ্লিট করছে। আপনারা চাইলে এজেন্সি বেস কাজ করতে পারেন। সবচেয়ে বেশি অর্ডার আসে কিন্তু এজেন্সি কি, আপনারা 2-3 জন মিলে একটা টিম করলে এটাকে এজেন্সি বলে। জাস্ট 2-3 জন মিলে কাজ করবেন,
কাজ করলে এটাকে এজেন্সি বলে, এবং এজেন্সি বেস কাজগুলো সবচেয়ে বেশি আছে। দেখেন ওনারা এজেন্সি, জি সেম পার্সোনাল অ্যাকাউন্টের মতো খুলতে পারবেন। ওইখানে এজেন্সির আপনার অ্যাকাউন্ট যখন খুলতে যাবেন, প্রায় আপনাদের ফাইবার অ্যাকাউন্ট ক্লাস যখন নেওয়া হবে তখন দেখবেন যে আপনি কি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলতেছেন নাকি এজেন্সি বেস অ্যাকাউন্ট খুলতেছেন, এটা দেখাবে। দেখেন 23,600টা অর্ডার উনি কমপ্লিট করেছেন এই পর্যন্ত। উনি ব্রাজিলের একজন একটা এজেন্সি, ওনার বেসিক কত $100 নিচে ওনার কোনো নাই, এরপরে স্ট্যান্ডার্ড প্যাকেজে 200, প্রিমিয়াম প্যাকেজে 400। তাহলে এসিও অডিট নিয়েও অনেক কাজ আছে, এই যে আরো আছে অনেক, প্রচুর আছে। আপনারা কতগুলা দেখতে চাইবেন, সবগুলো এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এসিও অডিট নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা যাই হোক, আমরা কোথায় ছিলাম? 10 নম্বরে WW এন্ড নন WW ভার্সনটা চেক করা পর্যন্ত। হোপফুলি এখান পর্যন্ত আমরা সবাই পারবো, এখান পর্যন্ত আমরা কি সবাই পারবো। এরপরে দেখেন হার্প ল্যাঙ্গুয়েজ নামে একটা মেটা হার্প ল্যাঙ্গুয়েজ, এটা আসলে কি? একটি ওয়েবসাইটে কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে? গুগল বলেছেন যে একটি ওয়েবসাইটে মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। আপনার ওয়েবসাইটটা কোন দেশ টার্গেট করে করা? আপনার ওয়েবসাইটটা যদি বাংলাদেশ টার্গেট করে করা থাকে তাহলে আপনাকে বাংলাদেশে বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করা থাকতে হবে আপনার ওয়েবসাইটে। আপনার ওয়েবসাইটটা যদি ইন্টারন্যাশনাল কোনো দেশে টার্গেট করে করা হয় তাহলে আপনাকে ওই দেশের ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হবে। যদি স্প্যানিশ ওয়েবসাইট হয় তাহলে আপনাকে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। টোটাল কথা হচ্ছে গুগল বলছে যে একটি ওয়েবসাইটে মাল্টি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। মাল্টি ল্যাঙ্গুয়েজ কি? আপনার ওয়েবসাইট কোন দেশি সেই দেশের ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। এখন দেখেন আমরা দেখি এখানে কি মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে কিনা। যদি এখানে এরকম করে না আসে বা এখানে এই যে এইখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার মতো যদি কোনো অপশন আমরা না দেখতে পাই, দেখেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার মতো অপশন আমি যদি একটা ওয়েবসাইট দেখাই, এটা একটা ইনস্টিটিউটের ওয়েবসাইট। দেখেন এখানে ইংলিশ এবং বাংলা, এই যে আমি যখন এটা ক্লিক করে দিলাম দেখেন এটা পুরো ওয়েবসাইটটা কি বাংলা হয়ে গেছে না? পুরো ওয়েবসাইটটা কি বাংলা হয়েছে না? আবার আমি যখন এখানে ক্লিক করে দেব তখন আবার এটা ইংলিশ হয়ে যাবে। তাহলে আমার এই ওয়েবসাইটে এরকম কোনো অপশন দেখি? আমি এরকম কোনো অপশন দেখি না। যদি না দেখতে পাই তাহলে আমাকে এই ওয়েবসাইটের সোর্সে যাইতে হবে। এই ওয়েবসাইটের সোর্সে যাইতে হবে। সোর্সে গিয়ে আমাকে খুঁজে বের করতে হবে সে কি আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন কিনা। যদি মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ না করা থাকে তাহলে আমি বলবো এটা ওনার ওয়েবসাইটের জন্য খারাপ, কারণ গুগল বলছেন যে একটি ওয়েবসাইটে মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ থাকতে হবে। তাহলে আমি সোর্সে কিভাবে যাব? কন্ট্রোল ইউ যখন আমি দিব তখন আমি এই ওয়েবসাইটের সোর্সে চলে যাব। কি দিব? কন্ট্রোল ইউ যখন আমি দিব তখন এই ওয়েবসাইটের সোর্সে চলে যাব আমি। হ্যাঁ, ওই ওয়েবসাইটে থাকা অবস্থায় এই ওয়েবসাইটের আইরে সোর্সে যে অবস্থায় দেয়। আচ্ছা যাই হোক, আমি কন্ট্রোল ইউ দিয়ে সোর্সে চলে আসব। সোর্সে আসার পরে আমি কন্ট্রোল এফ দিব। কি দিব? কন্ট্রোল এফ দিব। সোর্সে থাকা অবস্থায় আমি কি করব? কন্ট্রোল এফ দিব। তাহলে আমার এখানে একটা সার্চ বাটন অপশন আসবে। সার্চ বাটন অপশনটা যখন আসবে আমি কি দিয়ে LANG দিয়ে যখন সার্চ দিব তখন দেখেন এখানে এই যে একটা অপশন আসতেছে, ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আসতেছে। ল্যাঙ্গুয়েজ ইএন মানে কি? ইংলিশ। উনি শুধু ইংলিশটা ইউজ করেছেন। দেখেন আরো অনেক আছে, দেখি আমি একটু। এখানেও ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেখাচ্ছে, এখানেও ইংলিশ দেখাচ্ছে, এখানেও ইংলিশ দেখাচ্ছে, এখানেও ইংলিশ দেখাচ্ছে। তাহলে আমি কি বলবো?
উনি শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছেন। আমি যদি চাই যে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি ক্লায়েন্টকে দেওয়ার জন্য, যদি আমার মনে হয় যে এটার স্ক্রিনশট দেওয়া দরকার, তাহলে আমি কি করতে পারি, একটা স্ক্রিনশট নিতে পারি। সব সময় খেয়াল রাখবেন যে আমরা স্ক্রিনশট নিব হচ্ছে এই যে ইউআরএলটা, উপরের ইউআরএলটা সহ স্ক্রিনশট নেব। তাহলে আমি এটার একটা স্ক্রিনশট নিলাম, উনি জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, তাহলে আমি বলবো এটা ওনার জন্য খারাপ বিষয়। যাই এটা তো এই দেওয়া আছে। তাহলে আমি কি করতে পারি, এখানে স্ক্রিনশটের যে লিংকটা আছে এটা বসাই দিতে পারি। আমি এখানে স্ক্রিনশটের যে লিংকটা আছে সেটা বসাই দিতে পারি। তাহলে আমি এই যে ল্যাঙ্গুয়েজটা, হেল্প ল্যাঙ্গুয়েজ নামে যে অপশনটা আছে এটা আমি বুঝলাম। এখানে আমি একজন ওয়েবসাইট বা জানার ওয়েবসাইট উনি কি মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন কি না। যদি উনি মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ না করেন তাহলে আমি ক্রস চিহ্ন দিয়ে দিব উনি মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করেন নাই, আর যদি করে থাকেন তাহলে আমি টিক মার্ক দিয়ে গুড লিখে দিব। এখান পর্যন্ত আমরা সবাই বুঝলাম। এরপরে যে অপশনগুলো আছে এগুলার জন্য আমাদের একটা প্লাগইন বা একটা সফটওয়্যার টুলস ইউজ করতে হবে। মেটা টাইটেল, মিসিং মেটা টাইটেল, ডুপ্লিকেট মেটা টাইটেল, এই যে অপশনগুলো আছে এগুলারে আমরা একটি ওয়েবসাইট বা একটি টুলস এর মাধ্যমে দেখতে পারবো, বা একটি টুলস এর মাধ্যমে আমাদেরকে দেখতে হবে। এখন আপাতত আপনারা যে আমি ঘরের কাছে ওয়েবসাইটে করেছি, এখানে পাঁচজন দুটাই দেখা আছে, কিন্তু কন্ট্রোল ইউজার ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল সোর্সে গেলে শুধু ইংলিশ আসে। আচ্ছা আমি ঘরের বাজারে যাই, আপনি উপরে থেকে যদি দেখতে পারেন যে বাংলা ইংলিশ ইউজ করা আছে তাহলে তার কোনো প্রবলেম নাই, ঠিক আছে। যদি আপনি উপর থেকে না দেখতে পারেন, ল্যাঙ্গুয়েজের অপশন যদি না থাকে তাহলে আপনাকে সেই ক্ষেত্রে কন্ট্রোল ইউ দিয়ে সোর্সে যাইতে হবে। ওই ইংলিশ ইউজ করে বাংলা ইউজ করছে, বাংলা লেখা এটা বলতেছেন। আমি বলছি যে ধরেন পুরো ওয়েবসাইটটা ইংলিশে করা আছে, এক ক্লিকের মাধ্যমে সবগুলা আবার বাংলা হয়ে যাবে। এই ক্ষেত্রে উনি কি করছে, ইংলিশের অল্টারনেটে উনি সবগুলার ব্র্যাকেটে বাংলা লেখাটা দিছে, কিন্তু উনি যদি ভালো একজন ডেভেলপারকে দিয়ে উনি ডেভেলপিং করাইতো তাহলে ওনার ওয়েবসাইটটা যে কেউ যদি বাংলায় ভিজিট করতে চায়, এই যে আমি একটু আগে যে ওয়েবসাইটটা দেখাইলাম দেখেন এদের এখন টোটাল সবগুলো ইংলিশে আছে না, দেখেন এখানে যদি একটা মাত্র ক্লিক করেন সবগুলো বাংলা হয়ে গেছে না। উনি চাইলে এভাবে করতে পারতো, কিন্তু ওনার যিনি ডেভেলপার আছেন বা উনি হয়তোবা ওনার মাথায় এটা, বা উনি হয়তোবা কম দাম দিয়ে এটা ডিজাইন করাইছেন বা ওনার মতো করে উনি করাইছেন, যাই হোক সেটা আমার দেখার দরকার নাই। তাহলে উনি কি করছেন এখানে, এখন আমি ওনার সোর্সে গিয়ে কন্ট্রোল ইউ দিয়ে দেখবো, উনি সোর্সে গিয়ে যাই দেখবো উনি কি ইউজ করেছেন, কি ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছেন। কন্ট্রোল এফ দিলে আমি যখন ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম দেখেন ল্যাঙ্গুয়েজ আসলো, এই যে এখানে কানেক্ট ল্যাঙ্গুয়েজ, কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যাই হোক এখানে আপনি যখন এন্টার দিবেন তখন ল্যাঙ্গুয়েজ নামে যতগুলো অপশন আছে আপনি সবগুলোতে চলে যাবেন। এই যে এখানে ল্যাঙ্গুয়েজ লিখলেন, ঠিক আছে, শুধু এল এ এনটাই লিখবেন, এল এন জিটা লিখবেন। এরপর আপনি যখন এন্টার দিবেন যত জায়গায় এই লেখাটা আছে তত জায়গায় আপনাকে নিয়ে যাবে। উনি যে মাত্র একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, এই যে ইএন মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, ঠিক আছে।
তাহলে এখান পর্যন্ত তো আমরা মোটামুটি বুঝলাম। দেখেন এরপরে আপনারা বাবা সব গরম হয়ে গেছে। উনি ওই যে ইংলিশের সাথে সাথে ব্র্যাকেটে বাংলা ইউজ করেছে। বাংলা ইংলিশে রাখছে, পুরো ওয়েবসাইটটা উনি ইংলিশে রাখছে। তাহলে আমরা এখান পর্যন্ত মোটামুটি করতে পারবো। এখান পর্যন্ত যদি করতে পারেন তাহলে সবাই কি করতে পারেন, একটা যে কোনো ওয়েবসাইট আপনারা একটু অডিট করেন। কোন জায়গা পর্যন্ত? 11 পর্যন্ত। দেখি যদি এখান পর্যন্ত করতে পারেন, আবার এরপরের অপশনগুলোতে যদি যাই তাহলে আপনারা আবার বলবেন যে মাথার উপর দিয়ে যাবে। এরপরের অপশনগুলো আমরা একটা টুলসের সাহায্যে করব। ফাইল দিচ্ছি।